আত্মহত্যার চেষ্টার পর ভাই আমাকে নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছে। আমি স্তব্ধ হয়ে গেলাম যখন আমার ভাই অরিজিৎ বলল, আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে তোকে বাঁচিয়ে আনার পর তুই আমার হাত ধরে বললি, আমি জানি তুই আমাকে ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসিস। আমি সাহস করে স্বীকার করলাম, হ্যাঁ, আমি তোকে প্রেম করি, এবং আমি চাই তুই আমার স্ত্রী হ। সমাজের বাধা উপেক্ষা করে আমি তোকে বিয়ে করতে চাই। তুই কি রাজি আছিস আমার সাথে এই নিষিদ্ধ প্রেমের যাত্রায়? একটি ভয়ঙ্কর ব্রেকআপের পর আমি খুব ডিপ্রেশনে ছিলাম। আমার বয়ফ্রেন্ড আমাকে প্রতারণা করেছিল, আমার ভালোবাসার মূল্য দেয়নি। আমি সবকিছু হারিয়ে ফেলেছি বলে মনে করছিলাম, তাই একদিন আত্মহত্যার চেষ্টা করেছিলাম। আমার ভাই অরিজিৎ আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, ডাক্তাররা আমাকে বাঁচিয়েছিলেন। হাসপাতালে জ্ঞান ফেরার পর আমি খুব কাঁদছিলাম। অরিজিৎ আমার পাশে বসেছিল, আমার হাত ধরে। আমি তাকে বলেছিলাম, আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, ভাইয়ের চেয়ে বেশি। আমি এটা বলেছিলাম কারণ আমি জানতাম সে আমার জন্য যে কোনো কিছু করতে পারে। আমি আসলে রোমান্টিক অর্থে বলিনি, কিন্তু অরিজিৎ তা সেভাবেই নিয়েছিল। সে আমার হাত আরও শক্ত করে ধরে যা বলল, তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। অরিজিৎ, তুই কি পাগল হয়ে গেছিস? আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি তো সেই অর্থে বলিনি। তুই আমার ভাই। আমি জানি অঞ্জনা। অরিজিৎ আমার দিকে তাকিয়ে রইল। কিন্তু আমি আর নিজের অনুভূতি লুকাতে পারছি না। আমি তোকে হারাতে পারব না। আমি তোকে আমার জীবনসঙ্গী করতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি আমার এই আখি নামের ছোট বোনকে নিয়ে আজ একটি অবিশ্বাস্য ঘটনার কথা বলতে চাই। আখির বয়স ২৫ বছর। সে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য, আমার থেকে ১৫ বছরের ছোট। আমরা ২ বোন আর আমাদের ভাই অরিজিৎ, যার বয়স এখন ৪০ বছর, একসাথে বড় হয়েছি। একদিন আখি আমাকে ফোন করে বলল, দিদি, আমি কিছু দিন তোমার বাড়িতে থাকতে চাই। আমার একটা সমস্যা হয়েছে। আমি অবাক হলাম। আখি সাধারণত অরিজিৎ দাদার বাড়িতে থাকত, তার পড়াশোনার সুবিধার জন্য। অরিজিতের বাড়ি থেকে তার কলেজ কাছে ছিল। কি হয়েছে আখি? আমি জিজ্ঞেস করলাম। দিদি, সেটা এখন ফোনে বলতে পারব না। আমি আজই তোমার ওখানে চলে আসতে চাই। আখির কণ্ঠ কাঁপছিল। আমি বুঝতে পারলাম যে কিছু একটা খুব গুরুতর ঘটেছে। ঠিক আছে, তুই চলে আয়। আমরা তোকে নিয়ে খুশি হব। আমি বললাম। সেদিন রাতে আখি আমাদের বাড়িতে এলো। তাকে দেখে আমি চমকে গেলাম। তার চোখ লাল, চেহারা শুকনো, যেন কয়েক রাত ঘুমায়নি। সে ঘরে ঢুকেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। আখি, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আমি তার পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম। আমার ছেলে অর্ণব আর স্বামী অনিন্দ তখন বাড়িতে ছিল না, শুধু আমার মেয়ে দীপা বাড়িতে ছিল। সে তার রুমে পড়াশোনা করছিল। আখি আমার হাত ধরে আমার বেডরুমে নিয়ে গেল। দরজা বন্ধ করে সে আমার দিকে তাকাল। তার চোখে ভয় আর অসহায়তা দেখতে পেলাম। দিদিগু, সে ফিসফিস করে বলল, আমি খুব বিপদে পড়েছি। কি বিপদ? তুই স্পষ্ট করে বল আখি। আমি উদ্বিগ্ন হয়ে বললাম। আখি একটা গভীর শ্বাস নিয়ে বলল, আমার জীবন বিপদে। আমি বিশ্বাস করি কেউ আমাকে মেরে ফেলতে চায়। আমি হতবাক হয়ে গেলাম। কি বলছিস তুই? কে তোকে মারতে চাইবে? তুই তো ছাত্রী। তুমি জানো না দিদি আমি কি করেছি? আখি কাঁপতে কাঁপতে বলল। কি করেছিস তুই? আমি আমি এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত ছিল না। আর এখন তারা আমাকে চুপ করাতে চায়। আখির চোখ থেকে অঝরে অশ্রু ঝরছিল। কারা তারা? তুই কি দেখেছিস? স্পষ্ট করে বল আখি। আমি ২ হাতে তার কাঁধ ধরে ঝাঁকুনি দিলাম। আখি আমার দিকে তাকিয়ে বলল, অরিজিৎ দাদা। আর তার বন্ধুরা? অরিজিৎ? আমাদের ভাই অরিজিৎ? আখি মাথা নাড়ল। হ্যাঁ দিদি, অরিজিৎ দাদা। সে সে একটা গোপন সংগঠনের সাথে জড়িত। আমি হেসে ফেললাম। কি বলছিস তুই আখি? অরিজিৎ?
সে একজন সফল ব্যবসায়ী। তার নিজের কোম্পানি আছে। সে কোনো গোপন সংগঠনে থাকবে কেন? দিদি, তুমি বিশ্বাস করো বা নাই করো, আমি যা বলছি সবই সত্যি। গত সপ্তাহে রাতে আমি ঘুম থেকে উঠে জল খেতে গিয়েছিলাম। তখন অরিজিৎ দাদার অফিস রুম থেকে আলো আসছিল। আমি দেখলাম দরজা সামান্য ফাঁক। কৌতূহলবশত আমি উকি দিলাম ঘে। আঁখি থামল, যেন সে ঘটনাটা মনে করতেই ভয় পাচ্ছে। কি দেখলি সেখানে? আমি জিজ্ঞেস করলাম। অরিজিৎ দাদা আর আরও ৫ জন লোক একটা টেবিলের চারপাশে বসেছিল। তারা কিছু নকশা আর ম্যাপ দেখছিল। আমি শুনলাম তারা অপারেশন রক্তচন্দন নিয়ে আলোচনা করছিল। তারা একটা প্রাচীন মন্দির সম্পর্কে কথা বলছিল, যেখানে একটা গুপ্তধন আছে বলে তারা বিশ্বাস করে। কি? আমি অবিশ্বাসের সাথে আঁখির দিকে তাকালাম। অরিজিৎ? গুপ্তধন? এটা কি কোনো সিনেমার গল্প? না দিদি, আঁখি গম্ভীরভাবে বলল। তারা বলছিল যে এই গুপ্তধনে এমন কিছু আছে যা তাদের অসাধারণ ক্ষমতা দেবে। তারা একটা প্রাচীন লিপি নিয়েও আলোচনা করছিল। আমি আঁখির কথায় হাসতে শুরু করলাম। তুই বলতে চাইছিস যে আমাদের ভাই অরিজিৎ, যে একটা সফটওয়্যার কোম্পানি চালায়, সে আসলে কোনো গুপ্তধন খুঁজে বেড়াচ্ছে যা তাকে অলৌকিক ক্ষমতা দেবে? আঁখি মুখ গম্ভীর করে বলল, হ্যাঁ, আমিও প্রথমে এতটাই অবাক হয়েছিলাম যে আমার হাসি পেয়েছিল। কিন্তু তারপর কি? আমি জিজ্ঞেস করলাম। আমার হাসির শব্দ শুনে তারা চমকে উঠল। আমি দ্রুত সরে যাচ্ছিলাম, কিন্তু অরিজিৎ দাদা আমাকে দেখে ফেলল। সে তার বন্ধুদের বলল, আমার ছোট বোন। সে আমাদের কথা শুনেছে। সবাই চুপ হয়ে গেল। একজন লোক জিজ্ঞেস করল, সে কতটুকু শুনেছে? অরিজিৎ দাদা বলল, আমি নিশ্চিত নই, কিন্তু আমরা ঝুঁকি নিতে পারি না। আমি ভয়ে সিঁড়ি দিয়ে উপরে দৌড়ে গেলাম আর রুমের দরজা বন্ধ করে দিলাম। আমি গম্ভীর হয়ে গেলাম। তারপর কি হল? পরের দিন সকালে অরিজিৎ দাদা আমার রুমে এলো। সে আমাকে জিজ্ঞেস করল আমি কতটুকু শুনেছি। আমি বললাম আমি কিছুই শুনিনি, আমি শুধু জল খেতে নেমেছিলাম। কিন্তু দাদা আমার দিকে এমনভাবে তাকালো যেন সে জানে আমি মিথ্যা বলছি। সে বলল, আঁখি, আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই যা শুনেছিস তা তোর জানার কথা ছিল না। তোর নিজের ভালোর জন্যই তোকে এসব ভুলে যেতে হবে। অরিজিৎ কি তোকে হুমকি দিয়েছিল? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। আঁখি মাথা নাড়ল। সরাসরি না। কিন্তু সেদিন বিকেলে আমি যখন কলেজ থেকে ফিরছিলাম, একটা কালো গাড়ি আমার পিছু নিয়েছিল। আমি বাসে উঠে পালিয়ে গেলাম। তারপর থেকেই আমি একটা অনুভূতি পাচ্ছি যে কেউ আমাকে দেখছে। আমার ফোনেও অদ্ভুত কল আসছে, যেখানে কেউ কথা বলে না, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যায়। আমি একটু চিন্তিত হয়ে গেলাম। আঁখি সাধারণত এত ভীতু নয়, সে সাহসী মেয়ে। তাকে এভাবে ভয় পেতে দেখে আমি বুঝলাম কিছু একটা অবশ্যই ঘটেছে। ঠিক আছে আঁখি, তুই এখানে থাক। আমরা এই বিষয়ে একটা সমাধান বের করব। আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। যখন অর্ণব এবং অনিন্দ বাড়ি ফিরল, আমি তাদেরকে সংক্ষেপে পরিস্থিতি বললাম, কিন্তু অরিজিতের সংগঠন বা গুপ্তধনের কথা উল্লেখ করলাম না। আমি শুধু বললাম যে আঁখি কিছু সমস্যায় আছে এবং কিছুদিন আমাদের সাথে থাকবে। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। আঁখির কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি অরিজিৎকে আমার সারা জীবন ধরে চিনি। সে কখনই এমন কোনো কাজে জড়িত হবে না যেটা অন্যদের জন্য বিপজ্জনক। কিন্তু আঁখির ভয় কি তাহলে মিথ্যা? আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে নিজেই অরিজিতের সাথে কথা বলতে হবে। পরদিন সকালে অর্ণব কলেজে চলে গেল, আর অনিন্দ অফিসে। আমি আঁখিকে দীপার দেখাশোনা করতে বলে অরিজিতের বাড়িতে গেলাম। অরিজিতও তার বাড়িতেই অফিস করে, তাই আমি জানতাম সে সেখানেই থাকবে। যখন আমি তার বাড়ি পৌঁছালাম, তার বাড়ির কাজের লোক আমাকে ভেতরে নিয়ে গেল। দিদি, তুমি এখানে? অরিজিত আমাকে দেখে অবাক হল। হ্যাঁ অরিজিৎ, আমাকে তোর সাথে কথা বলতে হবে। আমি গম্ভীর স্বরে বললাম। অরিজিৎ আমাকে তার অফিস রুমে নিয়ে গেল, সেই একই রুম যেখানে আঁখি তাকে গোপন মিটিং করতে দেখেছিল। রুমটা দেখতে একদম স্বাভাবিক ছিল, একটা বড় ডেস্ক, কম্পিউটার, বইয়ের আলমারি। কোনো গোপন নকশা বা ম্যাপ ছিল না। কি ব্যাপার দিদি? অরিজিৎ জিজ্ঞেস করল। আঁখি আমার বাড়িতে এসেছে। সে খুব ভয় পেয়েছে। আমি সরাসরি বললাম। অরিজিতের মুখের ভাব পাল্টে গেল। আঁখি? সে কেন ভয় পেয়েছে? সে বলছে যে তুই কোনো গোপন সংগঠনের সাথে জড়িত আছিস, আর তোরা কোনো গুপ্তধন খুঁজছিস। আমি সরাসরি বললাম, তার প্রতিক্রিয়া দেখার জন্য। অরিজিৎ হঠাৎ হেসে উঠল, এত জোরে যে তার চোখে পানি এসে গেল। কি?
আমি গোপন সংগঠনে? গুপ্তধন? এটা কোনো সিনেমার প্লট নাকি? আমি তার প্রতিক্রিয়া দেখে একটু আশ্বস্ত হলাম। সে বলছে যে সে তোকে কয়েকজন লোকের সাথে গোপন মিটিং করতে দেখেছে। তোরা নাকি অপারেশন রক্তচন্দন নিয়ে আলোচনা করছিলি। অরিজিতের হাসি থেমে গেল। অপারেশন রক্তচন্দন? হ্যাঁ। তুই কি এরকম কিছু নিয়ে আলোচনা করেছিলি? অরিজিৎ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, হ্যাঁ, আমি গত সপ্তাহে কয়েকজন বন্ধুর সাথে একটা মিটিং করেছিলাম। কিন্তু এটা কোনো গোপন সংগঠন নয় দিদিগ। তাহলে? আমি জিজ্ঞেস করলাম। অরিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। আসলে এটা একটা সারপ্রাইজ ছিল। আমরা বাবার জন্মদিনের জন্য একটা বিশেষ উপহার তৈরি করছি গি। আমি অবাক হলাম। বাবার জন্মদিন? সেটা তো 4 মাস পরে। হ্যাঁ, কিন্তু আমরা যা করতে চাই তার জন্য অনেক সময় লাগবে। দেখো দিদি, আমরা চন্দনপুরের প্রাচীন মন্দিরে একটা বিশেষ পূজা করাতে চাই বাবার জন্য। তুমি জানো বাবা কতটা ধার্মিক, আর সেই মন্দির বাবার খুব প্রিয়। আমরা সেটাকে কোড নেম দিয়েছি অপারেশন রক্তচন্দন, কারণ সেই মন্দিরে রক্তচন্দন বৃক্ষ আছে, যা খুব দুর্লভ। আমি অরিজিতের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম। তুই সত্যি বলছিস? অবশ্যই দিদি। আমি তোমাকে নকশাগুলো দেখাতে পারি। অরিজিৎ তার ডেস্কের ড্রয়ার খুলে কিছু কাগজ বের করল। সেগুলোতে সত্যিই একটা মন্দিরের নকশা আর পূজার বিবরণ ছিল। তাহলে আঁখি কেন এত ভয় পেয়েছে? আমি জিজ্ঞেস করলাম। অরিজিৎ একটু অস্বস্তি নিয়ে বলল, হয়তো সে আমাদের কথাবার্তার কিছু অংশ শুনেছে আর ভুল বুঝেছে। আমি স্বীকার করি যে আমি একটু রেগে গিয়েছিলাম যখন জানলাম সে আড়ি পেতেছিল। আমি চেয়েছিলাম সারপ্রাইজটা গোপন রাখতে। আর তারপর সেই কালো গাড়ি? আঁখি বলছে যে একটা কালো গাড়ি তাকে ফলো করেছিল। আমি জিজ্ঞেস করলাম। অরিজিৎ বিস্মিত দেখাল। কালো গাড়ি? আমি কোনো কালো গাড়ি পাঠাইনি তাকে ফলো করতে। সে হয়তো ভুল বুঝেছে। আমি অরিজিতের কথা বিশ্বাস করতে চাইছিলাম। কিন্তু আঁখির ভয় পাওয়া মুখ আমার মনে পড়ল। আমি বললাম, ঠিক আছে, আমি আঁখিকে তোর কথা বলবো। হয়তো এটা সবই একটা ভুল বোঝাবুঝি। যখন আমি বাড়ি ফিরলাম, আঁখিকে দেখলাম সে উদ্বিগ্ন হয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি তাকে অরিজিতের ব্যাখ্যা দিলাম। আমি বিশ্বাস করি না, আঁখি বিরক্ত হয়ে বলল। দিদি, সে মিথ্যা বলছে। তারা কোনো পূজার কথা আলোচনা করছিল না। তারা ক্ষমতা এবং নিয়ন্ত্রণ নিয়ে কথা বলছিল। আমি নিজের কানে শুনেছি। আঁখি, আমি শান্তভাবে বললাম, তুই হয়তো কথার কিছু অংশ শুনেছিস। অরিজিৎ আমাকে নকশাগুলো দেখালো। সেগুলো সত্যিই একটা মন্দিরের নকশা ছিল। সে তোমাকে যা দেখিয়েছে তা আসল নকশা নয়, আঁখি জোর দিয়ে বলল। দিদি, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করছো না, কিন্তু আমি মিথ্যা বলছি না। আমার জীবন বিপদে। আমি আর কি বলবো বুঝতে পারছিলাম না। একদিকে আমার ছোট বোন, যাকে আমি সারা জীবন চিনি, অন্যদিকে আমার ছোট ভাই, যার সাথেও আমার ভালো সম্পর্ক। তাদের মধ্যে কাকে বিশ্বাস করব? সেই রাতে আমি আর অনিন্দ বিছানায় শুয়ে কথা বলছিলাম। আমি তাকে সব খুলে বললাম, আঁখির ভয়, অরিজিতের ব্যাখ্যা, আমার দ্বিধা। তুমি কি মনে করো? আমি জিজ্ঞেস করলাম। অনিন্দ একটু ভাবল। অরিজিতের ব্যাখ্যা যুক্তিসঙ্গত মনে হচ্ছে। কিন্তু আঁখির ভয়টাও আমার কাছে বাস্তব মনে হচ্ছে। আমার মনে হয় আমাদের আরও তদন্ত করা উচিত। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি চন্দনপুরের মন্দির সম্পর্কে একটু খোঁজ নিতে পারি। যদি সেখানে সত্যিই কোনো বিশেষ পূজার আয়োজন হচ্ছে, তাহলে অরিজিতের কথা সত্যি হতে পারে। অনিন্দ বলল। সেটা ভালো ধারণা। আমি সম্মত হলাম। পরের কয়েকদিন বেশ অস্বস্তিকর ছিল। আঁখি বাড়িতেই থাকল, বাইরে যেতে ভয় পাচ্ছিল। অনিন্দ চন্দনপুরের মন্দির সম্পর্কে খোঁজ নিচ্ছিল। আর আমি দুশ্চিন্তা ছিলাম। চতুর্থ দিনে অনিন্দ অফিস থেকে ফিরে এসে আমাকে ডাকল। শ্রাবন্তী, আমার কিছু তথ্য পেয়েছি। কি পেয়েছ? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম। চন্দনপুরের মন্দিরে সত্যিই একটা বিশেষ পূজার আয়োজন হচ্ছে, কিন্তু সেটা বিশেষ লোকেদের জন্য। আমি পুরোহিতের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই পূজা শুধু সংঘের সদস্যদের জন্য। অনিন্দ বলল। সংঘ? কোন সংঘ? আমি জিজ্ঞেস করলাম। তিনি বেশি কিছু বলতে চাননি। তবে তিনি উল্লেখ করেছেন যে এই পূজা অনেক প্রাচীন, এবং এর উদ্দেশ্য হল সেই যা হারিয়ে গেছে তা ফিরিয়ে আনা। অনিন্দ বলল। আমি আরও জানতে পেরেছি যে সেই মন্দিরের নিচে একটা গুপ্ত গুহা আছে, যেখানে নাকি প্রাচীন সময়ে কিছু মূল্যবান জিনিস রাখা ছিল। আমি চমকে উঠলাম।
তাহলে কি আকি সত্যি বলছিল? অরিজিৎ সত্যিই কোনো গোপন সংগঠনের সাথে জড়িত? আর তারা কোনো গুপ্তধন খুঁজছে? আমাদের এই বিষয়ে অরিজিতের সাথে আবার কথা বলা উচিত কি? আমি বললাম। আমি একমত, অনিন্দ বলল। কিন্তু সাবধানে। যদি সে সত্যিই কোনো গোপন সংগঠনের সাথে জড়িত থাকে, তাহলে সে আমাদের থেকে সত্য লুকাবে। আমাদের চালাকি করে জানতে হবে গু। আমরা সিদ্ধান্ত নিলাম যে অনিন্দ অরিজিতের সাথে দেখা করবে, একজন বিজনেসম্যান হিসেবে, আর চন্দনপুরে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলবে। এভাবে সে হয়তো মন্দির এবং তার গোপন গুহা সম্পর্কে আরও তথ্য পেতে পারে। পরদিন অনিন্দ অরিজিতের অফিসে গেল। আমি বাড়িতে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলাম। যখন অনিন্দ ফিরল, তার মুখ গম্ভীর ছিল। কি হল? আমি জিজ্ঞেস করলাম। আমি অরিজিতের সাথে চন্দনপুর নিয়ে কথা বললাম। সে প্রথমে একটু অবাক হল, কিন্তু তারপর উৎসাহিত হয়ে সেখানকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শুরু করল। আমি স্বাভাবিকভাবেই মন্দির নিয়ে কথা তুললাম, যে এটা একটা ঐতিহাসিক স্থান। অনিন্দ বলল। সে কি বলল? প্রথমে সে খুব সাধারণ কথা বলছিল। কিন্তু যখন আমি গুহার কথা উল্লেখ করলাম, তার আচরণ বদলে গেল। সে জিজ্ঞেস করল, আমি গুহার কথা কিভাবে জানলাম? আমি বললাম যে আমি পুরোহিতের সাথে কথা বলেছি। অনিন্দ বলল। তারপর? সে একটু নার্ভাস হয়ে গেল। বলল, ওহ হ্যাঁ, সেই পুরাতন গল্প। লোকে বলে যে গুহাতে কিছু মূল্যবান জিনিস আছে, কিন্তু এগুলো শুধু গল্প। কিন্তু সে কথা বলার সময় তার চোখ এড়িয়ে গেল, যেন সে কিছু লুকাচ্ছে। অনিন্দ বলল। তুমি কি মনে করো অরিজিৎ সত্যিই কোনো গুপ্তধন খুঁজছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। আমি নিশ্চিত নই। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম। তার ডেস্কে একটা বই ছিল, অন্তর্ভেদী শক্তি, প্রাচীন ভারতীয় রহস্যবিদ্যা। এটা একটা বিরল বই, যা প্রাচীন ভারতীয় টেকনোলজি এবং শক্তি নিয়ে লেখা। অনিন্দ বলল। আমরা আখিকে এই তথ্য দিলাম। সে আরও উদ্বিগ্ন হয়ে উঠল। দেখেছ দিদি? আমি তোমাকে বলেছিলাম। তারা কোন ধরনের শক্তি খুঁজছে? এটা খুব বিপজ্জনক হতে পারে। আমি এখন সত্যিই চিন্তিত হয়ে পড়লাম। আমার নিজের ভাই কি সত্যিই এমন কিছু করছে যা বিপজ্জনক হতে পারে? আমাদের আরও তথ্য দরকার ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের চন্দনপুর যেতে হবে, নিজেদের চোখে দেখতে হবে কি ঘটছে। অনিন্দ, আমি আর আখি একসাথে যাওয়ার পরিকল্পনা করলাম, অর্ণবকে দীপার দেখাশোনা করতে বাড়িতে রেখে। দুদিন পর আমরা চন্দনপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা শহর থেকে প্রায় 4 ঘণ্টার দূরত্বে অবস্থিত একটি ছোট গ্রাম। আমরা একটি হোটেলে উঠলাম আর পরিকল্পনা করলাম যে কিভাবে মন্দির এবং সেখানে হওয়া গতিবিধি দেখা যায়। হোটেলে ঢোকার সময় আমি লক্ষ্য করলাম একটি কালো গাড়ি আমাদের পিছু পিছু এসেছিল, যেটা হোটেলের বাইরে দাঁড়িয়ে রইল। আমি আখিকে এটা দেখালাম। সে ভয়ে কাঁপতে শুরু করল। ওই সেই গাড়ি, যেটা আমাকে ফলো করছিল, সে বলল। আমরা জানালা দিয়ে গাড়িটা লক্ষ্য করলাম। কিছুক্ষণ পর 2 জন লোক নামল। তাদের চেহারা দেখে আমরা চমকে উঠলাম। তারা ছিল অরিজিতের বন্ধু, যাদের আমি আগে তার বাড়িতে দেখেছি। ওরা আমাদের ফলো করেছে। আখি ভয়ে চিৎকার করে উঠল। শান্ত হও। অনিন্দ আখিকে সান্ত্বনা দিল। হয়তো এটা একটা কাকতালীয় ঘটনা। না, আখি জোর দিয়ে বলল। অরিজিৎ দাদা জানে আমরা এখানে এসেছি। সে আমাদের উপর নজর রাখছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পরিস্থিতিতে সাবধানে থাকা উচিত। আমরা হোটেল থেকে বের না হয়ে মন্দির সম্পর্কে স্থানীয় লোকেদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করলাম। হোটেলের ম্যানেজার আমাদের বললেন, চন্দনপুরের মন্দির খুব প্রাচীন, প্রায় 1000 বছরের পুরনো। এর নিচে একটা গুহা আছে, যেটা সাধারণ লোকেদের জন্য বন্ধ। শুধু বিশেষ অনুষ্ঠানের সময় কিছু নির্বাচিত লোককে সেখানে যেতে দেওয়া হয়। কোনো বিশেষ অনুষ্ঠান? অনিন্দ জিজ্ঞেস করল। এটা রক্তচন্দন উৎসব নামে পরিচিত। এটা প্রতি বছর হয় না, শুধু বিশেষ অবস্থানে গ্রহণক্ষত্র থাকলে। ম্যানেজার বললেন। কেন এটা করা হয়? আমি জিজ্ঞেস করলাম। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই অনুষ্ঠানের মাধ্যমে কেউ অসাধারণ ক্ষমতা পেতে পারে। কিন্তু এগুলো শুধু কিংবদন্তি। ম্যানেজার হেসে বললেন। তবে আজকাল অনেক বড় বড় ব্যবসায়ীরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কিছুদিন আগে একজন বিখ্যাত সফটওয়্যার উদ্যোক্তা এখানে এসেছিলেন, যিনি কিছু বিশেষ ব্যবস্থা করেছেন। আমরা একে অন্যের দিকে তাকালাম। আমরা জানতাম তিনি অরিজিতের কথাই বলছেন। সেই রাতে আমরা পরিকল্পনা করলাম যে পরদিন সকালে আমরা মন্দিরে যাব। আমরা ঘুমাতে যাওয়ার আগে আখি আমাকে ডাকল। দিদি, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। সে বলল।
কি স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখেছিলাম যে আমি সেই গুহায় আছি। সেখানে একটা আলোকিত ক্রিস্টাল ছিল। অরিজিৎ দাদা সেটা হাতে নিচ্ছিল, আর হঠাৎ চারদিকে অগ্নিশিখা ছড়িয়ে পড়ছিল। অরিজিৎ দাদা চিৎকার করছিল। সে বলছিল, আমি এটা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি ভয় পেয়ে জেগে উঠলাম। আঁখি বলল, সেটা তো শুধু একটা স্বপ্ন আঁখি। আমি তাকে সান্ত্বনা দিলাম, যদিও আমি নিজেও অস্বস্তি বোধ করছিলাম। পরদিন সকালে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। যখন আমরা হোটেল থেকে বেরোলাম, আমি দেখলাম সেই কালো গাড়ি আর নেই। মন্দিরটি ছিল চন্দনপুর গ্রামের প্রান্তে একটি পাহাড়ের পাদদেশে। এটি একটি বিশাল প্রাচীন স্থাপত্য, যার চারপাশে ঘন জঙ্গল। মন্দিরের সামনে একজন বয়স্ক পুরোহিত ছিলেন। নমস্কার, অনিন্দ পুরোহিতকে অভিবাদন জানালেন। আমরা মন্দির দেখতে এসেছি। স্বাগতম, পুরোহিত মৃদু হেসে বললেন। কিন্তু আজ মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ। একটি বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। কি অনুষ্ঠান? আমি জিজ্ঞেস করলাম। রক্তচন্দন উৎসব। এটি একটি প্রাচীন অনুষ্ঠান, যা কেবল নির্বাচিত সদস্যদের জন্য, পুরোহিত বললেন। আমরা শুনেছি যে মন্দিরের নিচে একটি গুহা আছে? অনিন্দ জিজ্ঞেস করলেন। পুরোহিত একটু চমকে উঠলেন। হ্যাঁ, আছে। কিন্তু সেটি সাধারণ লোকদের জন্য বন্ধ। আমরা শুনেছি যে সেখানে কিছু মূল্যবান জিনিস আছে, যা অসাধারণ ক্ষমতা দিতে পারে। আমি জিজ্ঞেস করলাম। পুরোহিত আমাদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন। আপনারা কারা? কেন এই সব জানতে চাইছেন? এই সময় আমরা পিছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর শুনলাম। ওরা আমার পরিবারের সদস্য, গুরুজি। আমরা ঘুরে দেখলাম অরিজিৎ সেখানে দাঁড়িয়ে আছে। অরিজিৎ, আমি অবাক হয়ে বললাম। দিদি, অনিন্দ দা, আঁখি, তোমরা এখানে কি করছ? অরিজিৎ জিজ্ঞেস করল, যদিও তার কণ্ঠস্বরে বিস্ময়ের চেয়ে অভিযোগের সুর বেশি ছিল। আমরা জানতে এসেছি তুই কি করছিস। আমি সরাসরি বললাম। তুই কি সত্যিই কোনো গোপন সংগঠনের সাথে জড়িত, যারা কোনো প্রাচীন শক্তি খুঁজছে? অরিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। দিদি, এটা তেমন কিছু না। আমি কোনো খারাপ কাজ করছি না। আমি শুধু একটা প্রাচীন ঐতিহ্য রক্ষা করতে সাহায্য করছি। কি ঐতিহ্য? অনিন্দ জিজ্ঞেস করলেন। এই সংঘ প্রায় 1000 বছর ধরে চলে আসছে। আমরা প্রাচীন জ্ঞান ও বিদ্যার সংরক্ষক। এই মন্দিরের গুহায় একটি প্রাচীন ক্রিস্টাল আছে, যা প্রাচীন ভারতীয় বিজ্ঞানীরা তৈরি করেছিলেন। এটি অসাধারণ শক্তির উৎস। অরিজিৎ ব্যাখ্যা করল। কি ধরনের শক্তি? আমি জানতে চাইলাম। এটি মনের শক্তি বাড়ায়, দূরদর্শিতা দেয়, এমনকি পার্থিব শক্তির উৎস হিসেবেও কাজ করতে পারে। আমরা এটি নিয়ে গবেষণা করছি, আধুনিক বিজ্ঞানের সাথে প্রাচীন জ্ঞানকে মিলিয়ে। এটি পুরো মানবজাতির উপকারে আসবে। অরিজিৎ উৎসাহিত হয়ে বলল। কিন্তু এটা কি বিপজ্জনক নয়? আঁখি জিজ্ঞেস করল। আমি স্বপ্নে দেখেছি অগ্নিশিখা, ধ্বংস। সেটা শুধু একটা স্বপ্ন আঁখি। অরিজিৎ মৃদু হেসে বলল। হ্যাঁ, এর কিছু ঝুঁকি আছে, কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করছি। আমি মিথ্যা বলেছিলাম, সেটা স্বীকার করি, কিন্তু এটা ছিল কারণ আমি এই জ্ঞান সুরক্ষিত রাখতে শপথবদ্ধ। আমরা অরিজিতের দিকে তাকালাম, তার কথা বিশ্বাস করার চেষ্টা করছিলাম। তাহলে সেই কালো গাড়ি? আঁখি জিজ্ঞেস করল। কেন তোমার লোকেরা আমাকে ফলো করছিল? অরিজিৎ একটু অস্বস্তি নিয়ে বলল, হ্যাঁ, সেটা আমার ভুল ছিল। আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে তুই এই তথ্য কারো সাথে শেয়ার করছিস না। আমি তোকে ভয় দেখাতে চাইনি আঁখি, আমি শুধু একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে।
একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং। শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল।
জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুলকু গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে। চাকরি পাবে। নিজের পায়ে দাঁড়াতে পারবে গু। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া। অন্যদের সাহায্য করা। সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল।
তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হল তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না গে। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল।
সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিন। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন।
স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন উ। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু উ। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই উ। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল উ। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের।
বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত।
তুমি হাল ছেড়ো না, সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। এক সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল, তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়।
ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয়-স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে।
মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া ৫,০০০, বাজার ৩,০০০, বিদ্যুৎ গ্যাস ১,০০০, মায়ের জন্য ৫,০০০, মিনার কলেজের খরচ ১,০০০-২,১। মোট প্রায় ১৪,০০০ টাকা। বাঁচত মাত্র ১,০০০ খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে ৩ দিন ২ ঘণ্টা করে। এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে ১ দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র ৬ মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল।
করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস।
একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নীল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন ৩ জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। ৫ তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ১৪ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা ১ মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। ১৪ অধ্যায়, সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮ তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব